হবি, খুব সাবধান। কবি এখানে বহুবার কেঁদেছে, হবিতে গিয়ে আটকে গেছে। কীভাবে? জিজ্ঞাসা করলেন যে হোয়াটস ইউর নেম, ইন্ট্রোডিউস ইউর সেলফ। ইংরাজিতে প্রশ্ন করে দেবে, তুমি বাংলাতে আর উত্তর দেওয়ার জবাবই বা বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট অ্যান্ড জেনুইন। কখনো এক বর্ণ বাড়িয়ে বলবে না এবং মিথ্যা বলবে না ইন্টারভিউ করে। তোমাকে সবচেয়ে আগে মনে রাখতে হবে যে তারা ভগবান, তুমি চাকরির পরীক্ষার্থী। ওকে? এবং সত্যি সত্যি ওনাদের জ্ঞানের পরিধি এতটাই বিশাল, সমুদ্র বললে কিছু ভুল হয় না। এবং ওনারা এক একটা দিকে এক একটা মানে বলা যায় কি পরাকাষ্ঠা। আই হ্যাভ 2 কোশ্চেন্স ফর ইউ, বা বলা যায় দুটো প্রশ্ন উত্তর তোমাদের সাথে করার আছে। প্রথম, নাম্বার 1, যে তুমি একজন WBCS অ্যাসপিরেন্ট বা মিসলেনিয়াস অ্যাসপিরেন্ট। এখন তুমি প্রিলিমিনারি দিচ্ছ, খুব কঠিন এক্সাম। মেন্স দিচ্ছ, সেটা আরও কঠিনতরতম এক্সাম। তুমি আমাকে বলো, প্রিলিমেন পাস করলেই তুমি চাকরিটা পেয়ে যাবে? উত্তর কি? উত্তর না। তার কারণ আমরা সকলেই জানি যে প্রিলিমিনের পরে একটা ইন্টারভিউ আছে। WBCS ক্ষেত্রে AB গ্রুপের জন্য তো বটেই। ওকে? তো সেটাও একটা এক্সাম এবং সেটাও একটা পরীক্ষা, বরং সেটা এগুলো হচ্ছে বেশি কঠিন, তার কারণ সেটা খুব আনসার্টেন। উত্তর হলো না, প্রিলিমিন পাস করলেই চাকরি পাওয়া যাবে না, তার কারণ যতক্ষণে ইন্টারভিউ পাস হচ্ছে। সেকেন্ড থিং, 2 নম্বর পয়েন্ট কি? তুমি খুব মেন্সের উপরে কুল পড়াশুনো করছো, চিল পড়াশুনো করছো, বা খুব ওরিড পড়াশুনো করছো, খুব টেন্সড, ডিফিকাল্টিস দূর করছো। ওকে? ইন্টারভিউ নিয়ে তোমাকে কোনো ভাবনা চিন্তা নেই। তুমি ভাবছো আগে এগুলো পাস করি, বা ওসব পরে দেখা যাবে, আগে তো মেন্স এগুলো পাস হোক, রেজাল্ট আসুক। এখন মেন্স দেওয়ার পরেও তুমি এতটা শিওর নও যে তুমি পাস করবে, এরকম কেউই থাকে না। তোমার সেই সিওরিটি বা অ্যাসিওরেন্স যখন রেজাল্টটা তুমি দেখলে বা তোমার বাড়িতে চিঠি এলো, তখন দেখা যাচ্ছে যে ইন্টারভিউ থেকে তোমার 15 দিন বাকি, বা পার্সোনালিটি টেস্ট বলতে পারো তুমি ইন্টারভিউয়ের জায়গায় 15 দিন বাকি। প্রশ্ন হচ্ছে যে এই 15 দিনের প্রিপারেশনে তুমি ইন্টারভিউ পাস করে যাবে বলে তোমার মনে হয়? এরও উত্তর না, পাস করতে পারবে না। এবং সেই জন্যেই এরকম ঘটে, এরকম স্টুডেন্ট ক্যান্ডিডেট আমরা দেখি, অ্যাসপিরেন্ট আমরা দেখি যে প্রিলি পাস করেছে, মেন পাস করেছে, কিন্তু ইন্টারভিউতে গিয়ে ফেল করে গেছে, চাকরি পায়নি। সেই জন্য আমরা এরকম ক্যান্ডিডেট দেখি বা আন্দাজ করতে পারি যে একটা পোস্ট আছে এবং 2টো ক্যান্ডিডেট গিয়েছে যাদের মার্কস সমান, মেন্সের মার্কস, প্রিলি তো আর যোগ হয় না এখানে, মেন্সের মার্কস সমান। তারপরেও একজন পাবে এবং একজন পাবে না। কে পাবে? যে ইন্টারভিউ ভালো দিয়েছে। কে পাবে না? যার ইন্টারভিউ ভালো হয়নি। অর্থাৎ ইন্টারভিউটাও একটা ইকুয়াল প্রিপারেশনের বিষয়, চিন্তাভাবনার বিষয় এবং একটা পরীক্ষা। এবং এই ইন্টারভিউটা নিয়ে বা এই ইন্টারভিউ বিষয়টাকে 3টে ভাগে জেনারেলি ভাগ করা যায়, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ওকে? প্রথম ভাগ কি? প্রথম ভাগ হচ্ছে যে ইন্টারভিউয়ে সবচেয়ে আগে মানুষের মনে হয় যেটা, যে কি প্রশ্ন আসে। সেকেন্ড কি? ইন্টারভিউতে গেলে আমি কিভাবে বসবো, কেমন বিহেভ করব, আমাকে দেখতে কেমন হবে, কি জামা কাপড় পরবো, কেমনভাবে কথা বলবো, ওদিক থেকে কথা এলে কেমনভাবে উত্তর দেবো। থার্ড কি? ইন্টারভিউর প্রিপারেশান কবে নেবো। যে থার্ড কোশ্চেনটা সবচেয়ে বেশি নেগলেক্টেড থাকে এবং যেটা কিনা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যদিও 3টে অলমোস্ট ইকুয়াল, বাট ফার্স্ট অ্যামং ইকুয়ালস কনসেপ্টে থার্ডটা যে কবে থেকে ইন্টারভিউয়ের প্রস্তুতি নেব, সেটা সবচেয়ে বেশি প্রয়োজন, তার কারণ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা ইন্টারভিউ সেশন নিয়ে ডিসকাশন করব। তার কারণ আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের, যেই ঘটনাগুলো ঘটে, এবং তার কারণ যে তোমরা এখন থেকেই স্টার্ট করো এই প্রসেসটার মধ্যে ঢোকা। প্রসেসটার মধ্যে কিভাবে ঢুকবে, প্রসেসটার মধ্যে কতক্ষণ ধরে ঢুকবে, এবং প্রসেসটার মধ্যে ঢুকলে তোমার কি উপকার হবে, সেগুলো আমরা ক্লাসের মধ্যে বলতে থাকবো। কিন্তু তোমাকে
পরীক্ষার ফর্ম ফিল আপের দিন থেকে শুরু করে বা ফর্ম ফিল আপের দিন থেকেই শুরু করতে হবে ইন্টারভিউ প্রসেস সম্বন্ধে চিন্তাভাবনা করা এবং ইন্টারভিউ নামক একটা পার্সোনালিটি টেস্ট নামক একটা পরীক্ষাকে পাস করা। ওকে, চলো, তো ফার্স্ট কামস ফার্স্ট, আমরা প্রথম পয়েন্টটা দিয়ে ডিসকাশন শুরু করি। প্রথম পয়েন্ট, অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইন্টারভিউয়ের প্রস্তুতি তুমি কখন নেবে এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি তুমি কীভাবে নেবে। ব্যাপারটা এইটা যে ইন্টারভিউয়ের প্রস্তুতি বেসিক্যালি বলা যায় তুমি আজকে থেকেই নেবে বা যেদিন থেকে তুমি ফর্ম ফিল আপ করবে সেদিন থেকেই নেবে। তার কারণ তোমার যত জ্ঞান বুদ্ধি থাক না কেন, তোমার সেই জ্ঞানটাকে শো করা, প্রেজেন্ট করা, তুমি যা জানো, তুমি যা পারো, তুমি যা অ্যাকচুয়ালি মানুষটা, সেটাকে বলতে পারার ক্ষমতাটাও তোমার তৈরি হবেই না যদি না তুমি সেটাকে অভ্যাস করো। সো তোমাকে ইন্টারভিউ, প্রথম যে প্রশ্ন যে ইন্টারভিউয়ের প্রস্তুতি তুমি কবে থেকে নেবে, এইটার শুরুতেই হয় যে এর উত্তর হচ্ছে যে তুমি আজকে থেকেই নেবে বা শুরু থেকেই নেবে। ওকে, এখন কিভাবে নেবে বা এইটা কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? নেবে এইভাবে যে তুমি মনে মনে ভাববে যে আমার একটা ইন্টারভিউ আছে, আমি প্রিলি পাস করছি, আমি মেন পাস করছি, আমি এগুলো করতে পারি বা নাও করতে পারি, আর আমি যদি এগুলো করে যাই তাহলে আমাকে ইন্টারভিউ ফেস করতে হবে এবং আমি ইন্টারভিউতে বসছি। এই যে তুমি নিজেকে ইন্টারভিউ স্টেজ অবধি নিয়ে গেছো মনে মনে, মনে রাখবে এখানেই তোমার হাফ জব ডান। তার কারণ তুমি পারবে তখনই যখন তুমি পারছো এটা ভাবতে পারবে। সাফল্যের প্রথম কথা, সাফল্যের গোড়ার কথা হচ্ছে যে তুমি যে সফল সেইটা তুমি কল্পনা করছো, তুমি সেটাকে ইম্যাজিনেশান করছো, তুমি সেলফ কনস্ট্রাক্ট করছো। তুমি দেখছো যে তুমি ইন্টারভিউ বোর্ডে বসে রয়েছো এবং কিছু প্রশ্ন করা হচ্ছে, তুমি জানো না সেগুলো কী প্রশ্ন, ইউ কান্ট গেস এই মুহূর্তে যে কী প্রশ্ন তোমায় করতে পারে, বাট তুমি একটা ইমেজ তৈরি করছো, ভিজুয়ালাইজ করছো তুমি একটা ইন্টারভিউ ঘরে বসে আছো, সেখানে কয়েকজন বাঘ সিংহ হোমরা চোমরা লোক বসে কিছু প্রশ্ন করছে, তুমি পাচ্ছ কিছু, কিছু পাচ্ছ না। এইটা তোমাকে কল্পনা করাটাই, কল্পনা করার শুরু থেকেই তোমাকে তোমার প্রস্তুতিটা ওখানটায়, তোমার ভাগ্য, তোমার সাফল্য ওখানে তোমাকে পৌঁছে দিচ্ছে ইন্টারভিউ ঘর অবধি। আর তুমি যদি কেবল প্রিলি অবধি নিয়ে ভাবছো যে আমি প্রিলি পাস করলাম মেন্সের পড়বো, তো তুমি প্রিলি পাস করে মেন্সই পড়বে, তারপর মেন্স পাস করে ইন্টারভিউ অবধি পড়বে, 4 বারের মাথায় পাস করবে, 5 বারের মাথায়, এরকমটা হয়ে থাকে। তো তোমাকে আগে নিজের ব্যারিয়ারটা ভেঙে বেরোতে হবে এবং ইন্টারভিউয়ের জন্য তৈরি হতে হবে মনে মনে যে হ্যাঁ একটা ইন্টারভিউ আছে। এর জন্য যে প্রতিদিন 8 ঘন্টা পড়তে হবে, সপ্তাহে 2 ঘন্টা সেশন নিতে হবে, কোনো মানে নেই। বাট তোমার মনে মনে রিভিশন, তোমার মনে মনে একটা প্রিপারেশান এবং চারপাশে ঘটে যাওয়া ঘটনা সম্বন্ধে তোমার অ্যাওয়ারনেস, যা কিনা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দিয়ে গেইন করি, এবং বলতে পারার ক্ষমতা তৈরি করা, আমি যেগুলো পরের পার্টে আরও ডিটেলে বলবো, এগুলো তোমাকে অর্জন করতে হবে একটু একটু করে। তোমাকে কল্পনা করতে হবে যে তুমি কারোর সাথে কথা বলছো, তো কেমনভাবে কথা বলবে। তোমাকে ধরে নিতে হবে যে তোমার সামনে কোনো একটা মানুষ রয়েছে, তুমি তার সাথে কথা বলছো। হতে পারে যেটা আয়নার সামনে তুমি, হতে পারে তুমি ফাঁকা মাঠে কোনো একটা মানুষকে অবয়ব তৈরি করে, হতে পারে তুমি তোমার কোনো বন্ধু বান্ধব, মা, স্ত্রী, বোন, ভাই, ছেলে মেয়ে, বাট তোমার কোনো একটা ইমেজ ক্রিয়েট করে তার সাথে কথা বলতে হবে লাইক অ্যান ইন্টারভিউ। এবং সেই প্রিপারেশনটা তোমার এখন থেকে নিতে হবে, প্রতিদিন না, মনে মনে, অল্প অল্প প্র্যাকটিস। ওকে, সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল পয়েন্ট ফর ইন্টারভিউ সেশন, যে তুমি মনে মনে অতদূর এগোতে পেরেছো, তুমি নিজেকে একটা সাফল্যের সিঁড়ির শেষ প্রান্তে বসাতে পেরেছো। দিস ইজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ ফর এভরি অ্যাসপিরেন্ট, যেটা সাধারণত ছেলেমেয়েরা ভেবেই উঠতে পারে না, আর যখন সেখানে পৌঁছয় তখন আর ভাববার সময় থাকে না। চলো, ফার্স্ট পোর্শন গেল, আমরা চলে আসবো সেকেন্ড পোর্শনে। সেকেন্ড পোর্শনে আমরা কী ডিসকাস করব? সেকেন্ড পোর্শনে আমরা ডিসকাস করব যে ঠিক ইন্টারভিউ যদি তোমার একটা পড়ে বা পার্সোনালিটি টেস্টের তোমার যদি একটা ডেট তৈরি হয়, তুমি সেখানে গিয়ে কি করবে, কি বলবে,
কিভাবে যাবে, কি পড়ে যাবে, কেমন করে কথা বলবে, কেমন করে উত্তর দেবে, কোন দিক তাকাবে, কোন দিক তাকাবে না, এইসব প্রশ্নগুলো, এইসব হাজারো প্রশ্নের একটা দারুণ দুর্ভাবনা তোমাকে জেরবার জর্জরিত করবে এবং তোমার যে অ্যাকচুয়াল পারফরমেন্স, তোমার যে নলেজ, তোমার যে জানা জিনিসটা, সেটাকে আটকে দেবে। তুমি প্রশ্ন জানো? আরে রিটেন পরীক্ষায় তো জানা জিনিস, পড়া জিনিস পরীক্ষায় গুলিয়ে যায়, পরীক্ষা হল থেকে এসে বাইরে বেরিয়ে মনে হয় যা, আর এটা তো আমি জানতাম, এটা তো আমি পড়েছি। তুমি ভাবতে পারছো ইন্টারভিউতে ইনস্ট্যান্ট জিজ্ঞাসা করছে এবং তোমাকে ইনস্ট্যান্ট উত্তর দিতে হচ্ছে। হাউ ভাইটাল দ্য থিং ইজ। তোমার রিক্যাপের সুযোগ নেই, তোমার 1 নম্বর কোশ্চেনটা আরেকবার 2টো পাতা উল্টে খুলে দেখি, তার কোনো সুযোগ নেই। হলো হলো, গেল গেল। সো এই যে বিষয়টা, কি জিজ্ঞাসা করছে, কি পড়ছে পরের কথা, বাট কিভাবে জিজ্ঞাসা হচ্ছে, হোয়াট ইজ দ্য ইন্টেন্ট অফ পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টের মানে হচ্ছে যে তোমার পার্সোনালিটিটাকে টেস্ট করছে। অ্যাজ এ পার্সন তুমি কেমন, একটা সিচুয়েশানে তুমি কেমন আচরণ করবে, একটা ইন্টারভিউ ঘরে গিয়ে তোমার আচরণটা কেমন, একটা কঠিন অবস্থা, একটা কনফ্লিক্টফুল কন্ডিশন, একটা ডিলেমা তুমি কেমনভাবে ডিল করবে, একটা কোয়ান্ডারি তুমি কেমনভাবে হ্যান্ডেল করবে। দিস ইজ কল্ড পার্সোনালিটি টেস্ট। তোমার তো প্রিলিমিনারি প্রচুর নলেজ টেস্ট হয়ে গেছে, সো দে উইল নট আস্ক এনি মেয়ার কোশ্চেন। এটার মান কত, ওটার ভ্যালু কত, এর সাথে ও যোগ করলে কী হয়, এগুলো তুমি পেরে গেছো। অ্যান্ড দে অলসো নো ইট ভেরি মাচ। ইন্টারভিউ বোর্ডে যে স্যারেরা ম্যাডামরা থাকেন, সো সে তোমার দেখবে যে কোনো কোশ্চেন তুমি পারলে না, বাট তুমি যে পারলে না সেটা তুমি কেমনভাবে জানালে। তুমি মুগলু খোলে, তুমি মাথা নিচু করলে, নাকি তুমি ফ্র্যাঙ্কলি বললে যে আমি এটা পারলাম না, নাকি তুমি এটা মিথ্যে কথা বললে, নাকি তুমি গাজোয়ারি করলে, তর্ক করে গেলে যা তুমি জানো না বা যা তুমি ভুল বলছো। সো এই বিষয়গুলোর এতটাই ইম্পর্টেন্ট যে এই বিষয়গুলোর জন্য বড় বড় ইনস্টিটিউশনে 5,000, 10,000, 15,000, 20,000 টাকা নিয়ে মক ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা হয়। কিছুই না, কেমন বসবে, কেমন পড়বে, কেমন জামাকাপড় পরিধান করবে, এসবই শেখায় সেখানে। কোশ্চেন তো তুমি জেনে গেছো, পড়াশোনা তোমার মক ইন্টারভিউতে কী শেখানোর আছে বা কী শেখার আছে, বুঝলে? বড় বড় ইনস্টিটিউশন এইগুলো শেখাবে বলে টাকা নেয়, শুধু এইটুকু। চলো, তো ইন্টারভিউ বোর্ডে আমাদের এন্ট্রি, আমাদের অ্যাপিয়ারেন্সের ওপরে একটা দুটো পয়েন্ট আমি তোমাদের লিখে দেখাই যে জিনিসটার সাথে কী কী রিলেটেড রয়েছে এবং তোমার কী কী করণীয় ইন্টারভিউ বোর্ডে স্টার্ট ফ্রম ইয়োর এন্ট্রি। ওকে, সাধারণত কোনো ইন্টারভিউ বোর্ডে পিএসসি, মিসলেনিয়াস হোক বা বিসিএস, ইভেন আগে স্টাফ সিলেকশন কমিশন, ইউপিএসসি, 4জন 5জন স্যার ম্যাডাম মিলিয়ে বসেন। ওকে, তোমাকে সবচেয়ে আগে মনে রাখতে হবে যে তারা ভগবান, তুমি চাকরির পরীক্ষার্থী। ওকে, এবং সত্যি সত্যি ওনাদের জ্ঞানের পরিধি এতটাই বিশাল, সমুদ্র বললে কিছু ভুল হয় না, এবং ওনারা এক একটা দিকে এক একটা, মানে বলা যায় কি, পরাকাষ্ঠা চরম। হয়তো 4জন স্যার বা 3জন স্যার, একটা ম্যাডাম থাকেন, প্রত্যেকের কিছু আলাদা আলাদা ফাংশান থাকে, প্রত্যেকে প্রশ্ন করার সাথে সাথে তোমাকে অবজার্ভ করে। ওকে, আমরা ইন্টারভিউ বোর্ডে ঢোকা এবং প্রশ্নোত্তর হওয়া আর ইন্টারভিউটা শেষ হওয়ার মধ্যে তোমার ইন্টারপার্সোনাল বিহেভিয়ার, ইন্টারপার্সোনাল কমিউনিকেশান স্কিল, এইটাকে 6টা পয়েন্ট বা বুলেটে ভাগ করেছে। 1, অ্যাটায়ার অর্থাৎ পোশাক। 2, অ্যাটিটিউড। 3, অ্যাটেনশান। 4, ল্যাঙ্গুয়েজ। 5, ডিসপোজিশান। 6, অনেস্টি। ব্যাখ্যা করে দিচ্ছে একটা যে কি। ফার্স্ট হচ্ছে অ্যাটায়ার। অ্যাটায়ার মানে তোমার পোশাক পরিচ্ছদ।
তুমি কি জামা কাপড় পরে যাচ্ছ। দেখো সাধারণত ইন্টারভিউতে হালকা রঙের জামা কাপড় পরে যেতে হয়, পরিষ্কার, কাচা, ইস্ত্রি করলে ভালো বা ইস্ত্রি করা, খুব ক্যাটক্যাটে নয় আর খুব ম্যাড়ম্যাড়েও নয়, খুব উজ্জ্বল লাল নীল হলুদ সবুজ নয়। মোস্টলি লোক যদি সাদা জামা কালো প্যান্ট পরে ইন্টারভিউ দিতে যায়, বাট তার কোনো মানে নেই। আমি বহুবার ইন্টারভিউ দিয়েছি, একটা বোধহয় ওই খয়েরি না, যেটাকে বলে কি বলে, ওই যে আমাদের খাকি জামা আর সাদা প্যান্ট পরে, মানে ইটস অলসো এ ডিসেন্ট শার্ট, প্যান্টটা সাদা হয়ে গেল, জামাটা হালকা খাকি, পুরো খাকি না, ঠিক আছে। যে কোনো ধরনের তুমি পোশাক পরো, ডাজ নট ম্যাটার যে সেটার কী কালার, হালকা নীল, হালকা সবুজ, হালকা গোলাপি, কমলা, হোয়াইট, অফ হোয়াইট, যে কোনো ধরনের সাদা জামা, মানে জামা এবং প্যান্ট, শার্ট এবং প্যান্টের মধ্যে একটু কন্ট্রাস্ট থাকা ভালো ফর বয়েজ অ্যান্ড গার্লস অলসো। যে চুড়িদারের ওপরের পার্ট এবং নিচের পার্টের মধ্যে একটু কন্ট্রাস্ট থাকলে ভালো হয়, ঠিক আছে। শাড়ি পরে গেলে ভালো হয় মেয়েদের জন্য, বাট কোনো মানে নেই যে শাড়ি তোমাকে পরে যেতেই হবে। তুমি ওড়না নিয়ে খুব সুন্দর করে পরিপাটি করে সেজে চুড়িদার পরেও যেতে পারো। এক কথায় তোমাকে দেখলে যেন মনে হয় যে তুমি একটা ডিসেন্ট ফ্যামিলি থেকে এসছো, তোমাকে দেখলে যেন মনে হয় যে তুমি সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তুমি পড়াশুনো করে এসছো, ওকে। তুমি রাস্তা থেকে উঠে আসনি বা কোনো পার্টি থেকে উঠে আসনি, তোমাকে দেখলে যেন ভালো লাগে, তোমার পোশাক দেখলে যেন আলাদা করে কোনো সেন্স না তৈরি হয়। কোত্থেকে এসছে, বাবা এ তো বিয়েবাড়ির জামা কাপড় পরে চলে এসছে, এ তো গোয়ার জামা পরে চলে এসছে, আরে এর তো বাড়িতে একটা ইস্ত্রি জোটা নেই, এ তো ছেঁড়া জামা পরে চলে এসছে, এর জন্য ময়লা কাপড় পরে এসছে। কোনো স্পেশাল ইমপ্রেশন যেন না তৈরি হয়, একদম নর্মাল একটা জামা কাপড় পরবে, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটাকে ওই নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়কেই বলে ফর্মাল ড্রেস, ওকে। চলো গেল অ্যাটায়ারে, না নেক্সট আসছি অ্যাটিটিউডে। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ অ্যাটিটিউড। হোয়াট ইজ অ্যাটিটিউড? অ্যাটিটিউড হচ্ছে যে বি ফ্র্যাঙ্ক অ্যান্ড ইজি। আই রিপিট, বি ফ্র্যাঙ্ক অ্যান্ড ইজি। তুমি গেছো, তুমি মনে রাখো একটা পরীক্ষা হচ্ছে সামনে, স্যারেরা ম্যাডাম তারা মানুষ, তারা ভগবান নয়, তারা বাকবাল্যক নয়, তোমাকে খেয়ে নেবে না। অ্যান্ড প্র্যাকটিক্যালি ইন রিয়েল ইন্টারভিউ সেন দে রিয়েলি কোঅপারেট উইথ দ্য ক্যান্ডিডেট। কোনো দিন খুব রেয়ার কেস হয় যেখানটায় এক আধজন স্যার বা ম্যাডাম থেকে থাকে বলে থাকেন বা ইনসাল্ট করেন, বাট আদার কেসে কোঅপারেটই করে ইন্টারভিউ বোর্ড, অন্তত মোস্টলি সব ইন্টারভিউ বোর্ডের গল্পই তাই। তো তোমার দেখে যেন মনে না হয় যে তুমি হাব ভাব এমন একটা বিশাল কিছু, এরকম যেন না হয়। আবার খুব গুঁড়িয়ে ভয় পেয়ে সুরসুর করে ঘামছো চোখ মুখ থেকে, হাত পা কাঁপছে, এরকমও না হয়। কুল বেবি, কুল টাইপের গিয়ে তুমি ইন্টারভিউ ফেস করো, ঠিক আছে। কিছু বললে, তোমার সামনে কোনো প্রশ্ন হলে তুমি সেটার উত্তর দাও। তোমার এমন কোনো প্রশ্ন ধরো করা হলো, তুমি সেটা জানো না, তো তুমি বি ফ্র্যাঙ্ক যে আমি জানি না স্যার। যদি এরকম কোনো প্রশ্ন করে যে তোমার মনে হয় কিছুটা জানি, কোথাও একটা পড়েছি, হালকা একটু মনে আছে, তো তুমি স্যারের কাছে জিজ্ঞাসা করো বা ম্যাডামের কাছে জিজ্ঞাসা করো যে আমার একটু আন্দাজ আছে, আমি কি এটার উপরে একটু বলবো, আমার মনে হয় যে আমি কিছুটা জানি। তিনি যদি পারমিশন দেন তাহলেই তুমি বলো, বাট obviously you must mind that before that you have to take permission from the sir or particular madam, ঠিক আছে। সুতরাং কাঁপা কাঁপা হাত না, গলা শুকিয়ে যাওয়া না, জল খাওয়ানো যেন তোমার চাকরি না পেলে মরে যাচ্ছ, অতিরিক্ত ভয় না, টেনশান না, কেঁদে ফেলা না যে আমার চাকরি দিতেই হবে। মনে রাখবে যে ওরা তোমাকে নেবে তোমার কুল অ্যাটিটিউড দেখে, ওরা তোমাকে নেবে এইটা বুঝতে পেরে যে হ্যাঁ তুমি চাপটা, প্রেশারটা হ্যান্ডেল করতে পারো। ওরা তোমাকে নেবে তোমার অ্যাটিটিউডটা যেন এমন হয় যে সাবমিসিভ অথচ ফ্রেন্ডলি,
এবং কথা বলার সময় যেন নুইয়ে পড়ছো, তুমি এত মোলায়েম হয়ে গেছো, এত মাখনের মতন গলে গেছো তা না, আবার হটিও না। হ্যাঁ, ডোন্ট কেয়ার ভাবো না, তুই আমার ইন্টারভিউ দে আর কি, তুই দিবি, আমার বাবার অনেক টাকা আছে, আমি অনেক চাকরি করবো, এইসব ইন্টারভিউ কিছু যায় আসে না, এরকমও না। একদম ইজি গোয়িং, বাট উইথ রেস্ট্রেন, শোবার ওয়েতে অমায়িকভাবে কথা বলবে, কিন্তু সংযতভাবে কথা বলবে, সম্মানের সাথে কথা বলবে, এবং তার মধ্যে যেন কনফিডেন্স ফুটে ওঠে। দিস ইজ কল্ড অ্যাটিটিউড। থার্ড, অ্যাটেনশান। এই অ্যাটেনশান একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। অ্যাটেনশান জিনিসটাকে আলাদা করে পয়েন্ট করার কারণ হচ্ছে যে কোনো ইন্টারভিউতে কোনো স্যার বা ম্যাডাম সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে আসেন, বা তারা সাইকোলজি টেস্ট করবার জন্যই আলাদা করে ইন্টারভিউ বোর্ডে অ্যাপয়েন্টেড হন। তারা চান যে তোমার অ্যাটেনশানটাকে ডাইভার্ট করে দেবে, তারা চান তোমাকে ডিস্টার্ব করবে। কীরকম এক্সাম্পল দিলে বুঝবে। ধরা যাক তোমার সামনে যিনি বসে রয়েছেন তিনি একটা প্রশ্ন করছেন এবং তুমি সেই প্রশ্নটার উত্তর দিচ্ছ, এবং সেই প্রশ্নটার উত্তর দেওয়া শুরু করার সাথে সাথে পাশ থেকে একজন প্রশ্ন করে দিল। বা এরকম হয় যে তুমি প্রশ্নের উত্তর দিচ্ছ, তিনি হয়তো কিছু একটা সাউন্ড ক্রিয়েট করলেন, সো দ্যাট তোমার মনে হয় পাশে কী আওয়াজ হচ্ছে দেখি। তোমার অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে, এবং ওরা দেখতে চায় যে ওরা যেটা চায় সেটা হচ্ছে তুমি যার সাথে কথা বলছো চারপাশে যেমনই অবস্থা ক্রিয়েট হোক না কেন, তুমি তাকে অ্যাটেন্টিভলি রিপ্লাইটা দিচ্ছ। তুমি তার প্রতি অ্যাটেন্টিভ হলে তোমার প্রশ্নোত্তরের মাঝখানে আর কোনো সাউন্ড বা নয়েজ খুব বেশি হ্যাম্পার করার কথা নয় বা করবে না, বা ইন্টারাপশানটাকে তুমি ওভারকাম করতে পারবে। এটাকেই বাংলায় বলে একাগ্রতা, যে সেই একাগ্রতাকে তুমি তোমার স্যারের সাথে স্যারের প্রতি দেখাচ্ছ কথা বলার মধ্যে। সেই জন্যই একাগ্রতাকে চেক করার জন্যে, টেস্ট করার জন্যে, গোদা বাংলায় একাগ্রতাকে ভেঙে দেওয়ার জন্যে অনেকে বসে থাকেন বা অনেকে ক্রিয়েট করেন সেরকম সিচুয়েশান। তো তোমাকে বুঝতে হবে যে তুমি যখন কারোর সাথে কথা বলবে 1 to 1, তো তাকেই কথা বলবেন, তার সাথে কথা বলবে। যদি কেউ মাঝখান থেকে প্রশ্ন করে তো তুমি তার কাছ থেকে সময় নাও যে ম্যাডাম 1 মিনিট কি স্যার 1 মিনিট, লেট মি ফিনিশ দিস অ্যান্সার, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। বাট এরকম কম হয়, সবসময় হয় না। অনেক সাধারণত হয় কি, একজনের প্রশ্ন দেওয়া হয়ে যাওয়ার পরে তিনি পাশের স্যারকে বা ম্যাডামকে বলেন যে আপনি কি কিছু জিজ্ঞাসা করবেন ওকে, পাশের স্যার বা ম্যাডাম জিজ্ঞাসা করে। এটা জেনারেলি হয়ে থাকে, কিন্তু এটা হয় না যে তা নয়, এটাও হয়। সো বি কেয়ারফুল। নেক্সট, ল্যাঙ্গুয়েজ। কি পয়েন্ট? দিস ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ। জেনারেলি কি হয়, পিএসসিতে ধরো একটা মিসলেনিয়াসের চাকরি মানে নেহাতি একটা গ্রুপ বি নন গেজেটেড চাকরি, এবং যদি কখনো তোমরা এক্সিকিউটিভদের সাথে কথা বলো বা প্রমোশন পেয়ে সুযোগ হয় কখনো, বা দাদা বন্ধু থাকবে, দেখবে যে ওরা পিএসসির চাকরিটাকে তেমনভাবে খুব ভালো নজরে দেখে না। মনে করে ক্লার্কেরই চাকরি, যদিও পিএসসি মিসলেনিয়াস ক্র্যাক করাটা অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ ডব্লিউবিসিএস, বাট তারপরেও তাই। সুতরাং আমার বক্তব্য যে আপাতত দেখতে এরকম হলেও যে মিসলেনিয়াসের মাত্র একটা ইন্টারভিউ হয়েছে, কোনো মানে নেই যে সেই ইন্টারভিউটা বাংলাতেই হবে। এইটাই হচ্ছে আসল গল্প। ডব্লিউবিসিএসের ক্ষেত্রে তো হামেশাই হয়ে থাকে যে ইন্টারভিউ বোর্ডে তোমার ইন্ট্রোডাকশানটা ইংরাজিতে হবে। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার at least in basic level so that you can introduce yourself. I am such and such. I have completed graduation from this college or university in the year of this. I studied or I completed but finished my graduation in the subject of this subject or this trade. My native place is there. There is the big thing. ঠিক আছে, তো 8-10টা লাইন, 10-12টা লাইন মানে তোমাকে ইংরেজিতে বলতে হবে। তুমি ভেবে দেখো একটা সিন, তুমি কাঁপা কাঁপা পায়ে, হাঁটুর মালাই চাকি নড়ছে, এটা তো প্র্যাকটিক্যালি আমরা জানি, তার কারণ এগুলো আমরা করেছি। গলাটা শুকিয়ে আসছে, তুমি ইন্টারভিউতে ঢুকছো
ইন্টারভিউ বোর্ড শুরু হয়েছিল সেকেন্ড হাফে 2:30টার সময়, তোমার টাইম পড়েছে 3:55-তে, তুমি ইন্টারভিউ বোর্ডে ঢুকছো, তখন সামনের স্যার জিজ্ঞাসা করলেন যে হোয়াটস ইউর নেম, ইন্ট্রোডিউস ইউর সেলফ। ইংরাজিতে প্রশ্ন করে দেবে, তুমি বাংলাতে আর উত্তর দেওয়ার জবাবই পাবে না, তখন তুমি কি করবে? ম্যাডাম বা স্যার যদি জিজ্ঞাসা করেন হোয়াটস ইউর নেম, ইন্ট্রোডিউস ইউর সেলফ, তুমি কি বলবে যে আমি অভিক ব্যানার্জি কি অভিক দাস, আমার বাড়ি শাওড়াপুলিতে কি সিউড়িতে, বলবে? তখনই তোমার নাম্বারটা কমে যাবে। মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস হলে তো বটেই, যে কোনো পোস্টের জন্যই মনে রাখবে তুমি পাবলিক ডিলিং করছো, পাবলিক ওয়ার্ক করছো, হতে পারে সেটা স্টেট গভর্নমেন্টের, কিন্তু সেখানটায় পাবলিক হরেক কিসিমের থাকবে, হরেক জায়গাতে তোমার পোস্টিং হতে পারে, সেখানে কোনো একটা মানুষ হতেই পারে যে বাংলা বলতে পারে না, দেন হাউ ক্যান ইউ কমিউনিকেট উইথ দ্য পারসন? সো ইন্টারভিউ বোর্ডে তোমার সেই টেস্টটা নেওয়া হয়। সুতরাং প্রস্তুত থাকবে যাতে বেসিক লেভেলে কাজ চালানোর মতন ইংরেজিতে কথা বলতে পারো, এবং এটার জন্য তোমাকে অন্তত ছোট ছোট স্টেপে প্রস্তুতি না নিলে কখনোই তুমি ফিনিশিং করতে পারবে না। এটা লাস্ট 15 মিনিটের ক্যাপসুল রিডিংয়ে বা ক্যাপসুল প্র্যাকটিসে হবে না। তুমি যদি 6 মাস 1 বছরের প্রস্তুতি, একটা দুটো লাইনের বাক্য না বলার প্রস্তুতি না করো, তুমি 15 দিন 20 দিনে নিজের নাম, বাড়ির ঠিকানা এগুলো বলেই ফেলবে, কোনো মানে নেই। তার কারণ এটার জন্য যে মেন বাধা, সেটা ল্যাঙ্গুয়েজ না, সেটা ইংরাজি না, সেটা কনফিডেন্স, যেটাই তুমি আটকে যাবে। ওকে, চলো নেক্সট কি? নেক্সট ডিসপোজিশন। আমি যদিও ডিসপোজিশন সম্বন্ধে কিছুটা ডিসকাস করে নিয়েছি। ডিসপোজিশন মানে তোমার চোখ মুখের ভাব, তোমার অবয়ব, যে তুমি ব্যালেন্সড পজিশানে আছো, তুমি খুব একটা কাঁপছো না আর খুব একটা হাসছো না। মুখে তোমার ভাবটা যেন এরকম না হয় যে তুমি খুব রেগে আছো বা খুব সিরিয়াস আছো, বা তুমি খুব চিন্তিত আছো, বা তুমি না করে না বলে দিলে তুমি কেঁদে দেবে, বা খুব কঠিন হয়ে আছো, বা খুব কুল ইজি হাসছো, এই কারা এরা বালকিল্য শিশু, আমি তো মহাপণ্ডিত, হাসি আছি না। নর্মাল, তোমার পরীক্ষা হচ্ছে, তুমি ইন্টারভিউতে গেছো, চোখ মুখের সিরিয়াসনেস টেনশন তো থাকবেই, বাট ডোন্ট ক্রিয়েট এনিথিং অন ইয়োর ফেস। নিজেকে শান্ত করো, ভাবো এটা পরীক্ষা, স্যারেরা ম্যাডামরা কোঅপারেট করবেন, এক্সাম হবে, যা জিজ্ঞাসা করবে আমাকে বলতে হবে, বাট দ্যাটস অল। পারলে পারবো, না পারলে না পারবো, আমার পরের বছর আবার প্রস্তুতি নিতে হবে, কিন্তু ভয় পাওয়ারও কিছু নেই, আর বেশি উগ্রতারও কিছু নেই, হাসবারও দরকার নেই, কাঁদবারও দরকার নেই। মুখের মধ্যে একটা স্মাইল, একটা গ্লো যেন তোমার থাকে, টেনশান যেন সেটাকে শুষে না নেয়, আর ওভার কনফিডেন্স সেটাকে যেন এক্সট্রা হাসি বা একটা তুই কে রেবে এরকম টাইপের একটা নতুন জিনিস তৈরি না করে ফেলে। Disposition is very important thing in interview. Okay, and next thing is that honesty. অনেস্টির বিষয়টা একেবারে শুরুর লাইন দিয়ে আমি বলেছিলাম। অনেস্টি স্টার্ট হবে এখান থেকে যে তোমাকে মনে রাখতে হবে যে ওনারা সব জানেন। তুমি ধাপ্পা দিয়ে, পাশ কাটিয়ে, ওভার চালাকি করে, ওপর চালাকি করে ওদের থেকে পেরোতে পারবে না, এবং সেটা যেও না, তার কারণ দে নো এভরিথিং। বহু বছরের এক্সপিরিয়েন্স, বহু বিউটিফুল বা ফ্যান্টাস্টিক অ্যাকাডেমিক ক্যারিয়ারের সব কি বলা যায়, মানে ভেটারান যেটাকে বলে আর কি, ঠিক আছে, তারা বসেন ইন্টারভিউতে। সুতরাং চালাকি করার কোনো জায়গা নেই। বি অনেস্ট, পারলে বলো, উত্তর দাও, না পারলে উত্তর দিও না, মিথ্যে বলো না। সবচেয়ে আগে মনে রাখবে, কোনো কিছু মিথ্যে বলো না, ওভার কনফিডেন্টলি কিছু নতুন করতে চাও না। ওকে, পারলে অ্যাকসেপ্ট করো, না পারলে অ্যাকসেপ্ট করো যে স্যার আমি এটা পারছি না। কখনো এরকম হয় যে প্রশ্ন জিজ্ঞাসা করলো, তুমি যেটা বুঝতে পারলে না, তুমি জানো কি জানো না পরের কথা, তুমি জাস্ট বুঝতে পারলে না, তো তুমি তখন খুব পোলাইটলি বলো যে স্যার আপনি কি এটাকে আমাকে আরেকবার বলবেন, আমি এটা বুঝতে পারিনি। তো স্যার তখন তোমাকে আরেকবার বুঝিয়ে দেবেন। স্যার তোমাকে ধরো জিজ্ঞাসা করলো এরকম একটা প্রশ্ন যে তুমি এই চাকরিটা করতে এসছো কেন? ধরা যাক একটা মিসলেনিয়াসের একটা পোস্ট ব্লক ইউথ অফিসার তুমি দিয়েছো, বা ডব্লিউবিসিএসের একটা পোস্ট বিডিও তুমি দিয়েছো। আমার দেশ সেবার খুব স্যার ইচ্ছা,
আমার স্যার অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছা, আমার স্যার বাচ্চাদের সাথে মিশতে খুব ইচ্ছা। ডোন্ট সে লাইক দিস। বলো যে স্যার আমার একটা চাকরি চাই, আমার একটা চাকরি চাই। দেন হি উইল আস্ক দ্য কোশ্চেন ওয়াই দিস পোস্ট, যে স্যার এই পোস্টটা আমার প্রেফারেন্স, এই পোস্টটা আমার ভালো লাগে। তুমি এই পরীক্ষা দিতে এসছো কেন, এই চাকরি করতে চাও কেন? তার প্রথম উত্তর যে আমার একটা চাকরি চাই স্যার, জব চাই, অন্যান্য চাকরি বন্ধ, তাই আমি স্যার এইটা করব, কিছু একটা আমার দরকার স্যার, খুব প্রেফারেন্সটা দিয়েছি তার কারণ আমার এরকম ধরনের কাজ ভালো লাগে। ক্লিয়ার? সো বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট অ্যান্ড জেনুইন। কখনো এক বর্ণ বাড়িয়ে বলবে না এবং মিথ্যে বলবে না ইন্টারভিউ করে। ওকে, চলো আমরা নেক্সট সেশনে চলে যাব। সেখানটায় ডিসকাস করবো যে জেনারেলি কি কি প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন আসে, কি জিজ্ঞাসা করা হয় ডিউরিং ইন্টারভিউ সেশন, রাইট? আমরা ইন্টারভিউ সেশনের থার্ড ফেজ বা যেটা আমরা বলে থাকি যে প্রশ্নোত্তর, যা তোমার স্যারেদের সাথে তোমার হবে, স্যারেদের ম্যাডামের সাথে, সেগুলো কি বিষয়ের উপর সাধারণত কথাবার্তা চলে। একটা কথা ইন্টারভিউ শুরুতেই মনে রাখবে যে লাইক প্রিলি, লাইক মেন, লাইক সিভিল সার্ভিস টাইপের এক্সাম, ইন্টারভিউ যে কোনো পরীক্ষারই হোক, ছোটো বা বড়, মা বাপ কিছু নেই। যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, যে কোনো জায়গা যে কোনো দিকে বেঁকে যেতে পারে। অর্থাৎ হয়তো কথা হচ্ছে যে তোমার বাড়ি নিয়ে, সেখান থেকে সেখানকার নদী, সেখান থেকে সেখানকার পাথর, সেখান থেকে কোনো শিল্প, সেখান থেকে কোনো হিউম্যান ট্রাফিকিং, সেখান থেকে সুন্দরবন, সেখান থেকে ভারতবর্ষের অন্য কোনো বিষয়, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় জাম্প হয়ে যেতে পারে। এটা ইনস্ট্যান্ট, এটা স্যারেরা ম্যাডামরাও জানে না যে সে কী প্রশ্ন তোমাকে করতে চলেছে। এবং যেমন একটা প্রিলি বা মেন্সের জন্য 3টে বা 4টে সেট থাকে এবং সেই সেটগুলোই সমস্ত ছেলেমেয়েদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়। কোশ্চেন আইদার এতে যেটা আছে সেটা বিতে আছে অন্য কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে অন্য কোনো নাম্বারে, সিতে আছে অন্য কোনো নাম্বারে। ইন্টারভিউতে এরকম নয় যে ওরা কিছু স্পেসিফিক কোশ্চেন করে, ওরা কিছু সেগমেন্ট আছে সেগুলোর ওপরে ফোকাস করে ওরা কোশ্চেন করে। বাট এরকম কোনো মানে নেই যে ইন্টারভিউতে ওরা কিছু নির্দিষ্ট প্রশ্ন করবে বা 1 থেকে 50টা কোশ্চেনের সিরিজ আছে তার মধ্যে থেকে ওরা প্রশ্ন করবে। তোমার অবস্থা, তোমার অবস্থান, তুমি মানুষটা কেমন, তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার পড়াশুনো, তোমার পরিবার, তোমার বাড়ি, সব কিছুর ওপর ডিপেন্ড করে বা ওইগুলোর ওপর ডিপেন্ড করে ওরা ওদের প্রশ্নগুলোকে রিমোডিফাই করে, চেঞ্জ এবং অল্টার করতে থাকে। সুতরাং এর কোনো থাম রুল নেই যে এই টাইপেরই প্রশ্ন হয়ে থাকে। বাট যেরকম কিছু বললাম যে ব্রড সেগমেন্ট থাকে, কিছু লার্জ অ্যারেনা থাকে ইন্টারভিউয়ের জন্যে, কিছু চয়েস থাকে ইন্টারভিউয়ের জন্যে, সেগুলো কি আমরা একটু ডিসকাস করে নিই। যেমন ধরো প্রথমেই তোমার ওন ডিস্ট্রিক্ট, এটা জিজ্ঞাসা করবে। মনে রেখো যে কোনো ইন্টারভিউ, তুমি যে কোনো ইন্টারভিউ দিতে যাও ভারতবর্ষের, তুমি যে জায়গা থেকে এসছো, যে জায়গা তুমি বিলং করো, সেই জায়গাটা সম্বন্ধে, সেটা ডিস্ট্রিক্ট হতে পারে, সেটা স্টেট হতে পারে, পার্টিকুলার কোনো মফস্বল শহর বা গ্রাম হতে পারে, সেটা সম্বন্ধে জিজ্ঞাসা করবে যে সেখানে কি স্পেশালিটি আছে। আমি তো বহু ইন্টারভিউতে বারুইপুর কেন ফেমাস এবং বারুইপুর যে পেয়ারার জন্য বিখ্যাত বা সবেদার জন্য বিখ্যাত, মানে এটা আমার যেন বলা যায় ধরা বাঁধা কোশ্চেন ছিল একটা। ওকে, সুতরাং বা আমি সিউড়ি থাকাকালীন যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন ঠিক একই প্রশ্ন করেছিল সিউড়িতে কি ফেমাস। আমি মানে পার্সোনাল গল্প বলে ফেলছি তোমাদেরকে ফ্লোতে, মানে এক্সপিরিয়েন্সগুলো এমনই তাজা এবং টাটকা। মানে জাস্ট আমার বাবা বলেছিল তার আগের দিন যে তুই যখন যাচ্ছিস অফিস থেকে ফেরার সময়, মানে অলরেডি আই এম ইন সার্ভিস অ্যাট দ্যাট টাইম, নেক্সট এক্সাম দেবো বলে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি বা যাওয়ার কথা হচ্ছে, তো বাবা আমাকে বলেছিল তুই কাজ করবি তো শিউড়ি থেকে একটু মোরব্বা নিয়ে আসবি। ওই একটা লাইন আমি শুনেছিলাম, আমি কিন্তু জানি না যে শিউড়িতে তখন কী ফেমাস বা শিউড়ি কিসের জন্য প্রসিদ্ধ। তখন আমি মেলায় শিউড়ির মোরব্বা বা শিউড়ির আচারের স্টল দেখা শুরু করিনি, যেটা আমি এখন দেখি, এখন চোখে পড়ে। শুধু বাবার ওই কথাটা মাথায় ছিল, আমি ইন্টারভিউতে বলে দিলাম যে শিউড়িতে মোরব্বা বিখ্যাত। দ্য থিং ইজ দ্যাট
তুমি যে জায়গাটায় আছো সেই জায়গাটার টপোগ্রাফি, অর্থাৎ সেখানে কোনো নদী, কোনো পাহাড়, কোনো বিশেষ ফিজিওগ্রাফিক্যাল, কোনো বিশেষ ক্লাইমেটের কোনো বৈশিষ্ট্য, যেখানে এক্সট্রিম আসানসোল বার্নপুরের দিকে ছেলেমেয়েদের খুব ঠান্ডা, খুব গরম, বা সেখানে কোনো বিশেষ ইন্ডাস্ট্রি যদি থাকে, সেখানে যদি কোনো স্পেশাল টাইপের জনজাতি বা পপুলেশান থাকে, তো তোমার জায়গাটা সম্বন্ধে খুব ভালো করে পড়তে হবে। আমি আবার রিক্যাপ করি, মানে চলে আসছে বারবার। একটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞাসা করেছিল যে গঙ্গার উৎস বলো এবং গঙ্গা তোমার ওখান থেকে গেছে তার প্রমাণ বলো। ইটসেলফ বারুইপুরের ওপর দিয়ে, সোনারপুর বারুইপুরের ওপর দিয়ে যে গঙ্গার মরা খাত বয়ে গেছে, আমাকে ওইটার ঐতিহাসিক বিবরণ জানতে চেয়েছিলেন স্যারেরা, যেটা কিনা প্রবাবলি, আমি পড়িনি, শিওর নই, শুনেছিলাম পরবর্তীকালে যে চৈতন্যদেবের যাত্রাপথের বর্ণনায় এই অঞ্চলগুলোর উল্লেখ রয়েছে। গঙ্গার পাড় বা গঙ্গার আদি জায়গাগুলো, তীরবর্তী জায়গাগুলো, এরকমভাবে প্রশ্ন করে, বুঝলে তো? নো ইউর প্লেস ভেরি ওয়েল প্রপারলি। ওকে, থিং ইজ দ্যাট ইউর ওন ডিস্ট্রিক্ট, ওন স্টেট, ওন প্লেস। সেকেন্ড থিং, স্কুল কলেজ। তুমি কোন স্কুল থেকে পাস করেছো, কোন কলেজ থেকে পাস করেছো, তোমার স্কুলের কোনো বৈশিষ্ট্য, তোমার কলেজের যদি কোনো বড় কৃতি থাকে, তোমার কলেজে পড়িয়েছেন। যেমন আমার কলেজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হতো যে আমি সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম, যে সিটি কলেজে কোন কোন খুব বড় বড় অধ্যাপক এক সময় ছিলেন আর কি, যে ওখানকার অধ্যাপকদের নাম বলো। বা সিটি কলেজ তখন, আমি জানি না এখন কী অবস্থায়, অ্যাডমিনিস্ট্রেট হতো ব্রাহ্ম সমাজের দ্বারা। তো যেই বললাম ব্রাহ্ম সমাজ, মানে কোশ্চেন কেমনভাবে ঘোরায় দেখো। সিটি কলেজ আমাকে নিয়ে প্রশ্ন করা হলো, আমি বললাম সিটি কলেজের স্ট্রাকচার বললাম, কোন বড় লোক পড়িয়েছিলেন, তো আমি বোধহয় কেশবচন্দ্র এরকম কেউ ছিলেন, প্রফুল্লচন্দ্র, আমার মনে নেই, নাম বললাম। সিটি কলেজের বৈশিষ্ট্য জিজ্ঞাসা করলো, আমি বললাম যে সিটি কলেজ ব্রাহ্ম সমাজ দ্বারা পরিচালিত হয় এখনও। সাথে সাথে আমাকে প্রশ্ন করলো, তোমার বাড়ির কাছে ব্রাহ্ম সমাজের কোন নেতার বাড়ি বলো। বুঝলে, রাজপুর সোনারপুরে ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্রের বাড়ি রয়েছে, আমি তখন কিন্তু জানতাম না। তো দে নো এভরিথিং, দে নো অল, দে আর গড, তোমাকে মনে রাখতে হবে। ওকে, তো তোমার স্কুল, তোমার কলেজ, কৃতি ছাত্র, কৃতি টিচার, কৃতি প্রফেসর, স্কুলের কোনো বৈশিষ্ট্য, এগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে। যেমন আমার স্কুল সিপাহী বিদ্রোহের আগে, 1853 সালে আমি যে স্কুলে ছোটবেলায় পড়েছি, তার চেয়ে 1853 সালে তার চেয়ে পুরনো স্কুল আমি কেবলমাত্র সিউড়িতে একটা দেখেছিলাম 1847 বা 48-এ। প্রশ্ন করে দিতে পারি সব জায়গায়। থার্ড ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, খুব পসিবিলিটিস এখান থেকে প্রশ্ন করবে। তুমি দুটো জিনিস হয়, গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ইতিহাস হোক, অঙ্ক হোক, বাংলা হোক, তার থেকে প্রশ্ন পাবে। এবং তুমি যে সাবজেক্ট যদি কোনো অপশনাল পেপার তোমার থেকে থাকে, সিভিল সার্ভিসের ক্ষেত্রে তো অপশনাল পেপার থেকে তোমার প্রশ্ন করবে। মানে এরকম তো আকছার হয়ে থাকে যে একটা সায়েন্সের স্টুডেন্ট ইতিহাস ভূগোল নিয়ে অপশনাল পরীক্ষা দিল, খুব কমন। তো তোমার অপশনাল পেপার থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করবে, ইনক্লুডিং তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে। লাইক মি, একটা এক্সাম্পল দিয়ে আমাকে তো আচমকায় জিজ্ঞাসা করে, এটা অবশ্যই এসএসসির এক্সাম ইন্টারভিউ ছিল, y=mx+c উপর একটা প্রশ্ন করে দিল। যাই হোক, তো তোমার প্রশ্ন করে দিতে পারে। ওকে, পোস্ট প্রেফারেন্স থেকে প্রশ্ন আসে। তুমি যে পোস্ট প্রেফারেন্স দিয়ে, যে চয়েস দিয়ে জিজ্ঞাসা করতে পারে এই পোস্টটা কেন, ওয়াই দিস পোস্ট, বা এই পোস্টের সম্বন্ধে তুমি কি জানো, এই পোস্টগুলো সম্বন্ধে তুমি কি জানো, বা পোস্টের ভেতরে কোনো প্রশ্ন করে দিতে পারলো। ওকে, এগুলো হয়। নেক্সট, ফেভারিট পার্সোনালিটি। তোমাকে জিজ্ঞাসা করতে পারে তোমার ফেভারিট পার্সোনালিটি, তোমার ফেভারিট পার্সোনালিটি বলো, তুমি কি ভালোবাসো, যদিও হবিতে আছে, তুমি কি ভালোবাসো, কি করো, খেলো, গান গাও, তাতে তোমার কাকে ভালো লাগে, তোমার আইডিয়াল কে, নাম বললে তার সম্বন্ধে প্রশ্ন করতে পারে। নেক্সট আসছে হবি। খুব সাবধান, কবি এখানে বহুবার কেঁদেছে, ও হবিতে গিয়ে আটকে গেছে। কিভাবে বলি শোনো। হবি জিজ্ঞাসা করলো, তুমি ভালো ভালো হবি করে গেছো, গার্ডেনিং, বুক রিডিং, ওকে, বা স্টোরি বুক রিডিং, লিসনিং মিউজিক। একবার তুমি যদি এর ফাঁদে পড়ো গো, গার্ডেনিংয়ে যদি তুমি ঢোকো, তো একের পর এক গাছের প্রশ্ন করবে,
ট্রি প্ল্যান্টেশনের প্রশ্ন করবে, স্যাপলিং নিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করবে, কোন গাছ কোথায় জন্মায়, কোন গাছের জন্য কোন জলবায়ু দরকার, কোন টেম্পারেচারে কোন গাছ ভালো হয়, একেবারে মেরে দেবে। তুমি যদি গল্পের বই নিয়ে বলো তাহলে গল্পের বইয়ের টাইপ কী, রোম্যান্টিক, ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার, ঢুকে ছাড়খাড় করে দেবে তোমাকে। তুমি যদি কোনো খেলা নিয়ে বলো, খেলতে ভালোবাসি, খেলা দেখতে ভালোবাসি, সেম। সুতরাং খুব সাবধানে একটা হবি চুজ করবে এবং সেই হবিটার উপর রীতিমতন পড়ে যাবে, রীতিমতন পড়ে যাবে। ওকে, আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমার হবি নিয়ে কি কোশ্চেন আমি ফেস করেছিলাম, বাট ক্লাস বড় হয়ে যায় বলে সেটা বলছি না। বাট দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ইন্টারভিউ আই ফেসড ইন এসএসসি। যদিও আমি পিএসসির ডিসকাশন করছি, ছেড়ে দিচ্ছি। অ্যান্ড লাস্ট থিং ইজ ফ্যামিলি। তোমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন করবে, বাবা মা, বাড়িতে কে আছে, তারা কি করেন, এবং ফ্যামিলির সাথে সাথে সেই জায়গাটাও জুড়ে যাবে। ওকে, আমরা এখন পড়ব কি, যেটা হচ্ছে যে আরেকটা খুব ভাইটাল এবং খুব রিলেটেড টপিক, সেটা হচ্ছে যে চারপাশে কি ঘটছে। ডু ইউ নো ইট? আর ইউ কমপ্লিটলি অ্যাওয়ার অফ দিস থিংস? তো চারপাশে ঘটে যাওয়া বড় বড় ঘটনা, যেগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দিয়ে শিখি বা পড়ি বা পরীক্ষার জন্য প্রস্তুত হই, সেগুলো কিন্তু ইন্টারভিউতে এসে থাকে, আসতে পারে, জিজ্ঞাসা হয়। সো বি প্রিপেয়ার ফর দোজ থিংস টু স্পিক অন দ্য ইস্যুজ, অন দ্য টপিক্স। ঠিক আছে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। লাইক আমি কয়েকটা সাবজেক্ট ধরো বলে দিচ্ছি, টাইম টু টাইম সাবজেক্টগুলো চেঞ্জ হবে, কিন্তু মনে রাখবে ব্রড, মেজর, ম্যাক্রো ইকোনমিক, জিও পলিটিক্যাল ইস্যুর ওপরেই কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। এবং যত ইন্টারভিউ বা পরীক্ষার মান বড় হয়, তত এটার কি বলা যায়, এর রিলেভেন্স বা এর সিগনিফিক্যান্স বেড়ে যায়। যেমন ইউক্রেন রাশিয়া কনফ্লিক্ট, ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, উম্যান এম্পাওয়ারমেন্ট বা উম্যান সেফটি, ইন্ডিয়াতে উম্যান স্পোর্টসে উম্যানদের অ্যাচিভমেন্ট, প্রেসিডেন্ট বলা যায় ইন্টারভিউতে কোনো সিঙ্গেল টপিক নিয়ে সবচেয়ে বেশিবার প্রশ্ন যদি কিছু আসে, দ্যাট ইজ প্রেসিডেন্ট। মানে বোধহয় কী বলা যায়, সেই ব্রাজিল ভার্সেস অল ওয়ার্ল্ড ফুটবলের ক্ষেত্রে যেরকম হয়, তেমনি প্রেসিডেন্ট ভার্সেস বাকি কোশ্চেন, এরকমই প্রেসিডেন্টটা ইম্পর্টেন্ট ইন্টারভিউয়ের জন্য। প্রেসিডেন্ট কীভাবে নির্বাচন হয়, প্রেসিডেন্টের মেয়াদ, প্রেসিডেন্টের ক্ষমতা, প্রেসিডেন্টের এক্সিকিউটিভ ক্ষমতা, প্রেসিডেন্টের জুডিশিয়ার ক্ষমতা। দারুণ একটা ইন্টারভিউয়ের টপিক ইজ প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট। অ্যান্ড স্পিকার অতটা ইম্পর্টেন্ট ছিল না, বাট প্রেজেন্ট পলিটিক্যাল অ্যারেনা বা সিচুয়েশান যেটা হয়েছে, সেখানে স্পিকারের রোলটা বারবার খবরে চলে আসছে। তো স্পিকার, পঞ্চায়েতি রাজ সিস্টেম, এটা মানে পাবলিক সার্ভিস কমিশনের এক্সামের জন্যে, পিএসসির জন্য যেন পঞ্চায়েতি রাজ সিস্টেম একটা হাতের জিনিস, মানে ওরা জিজ্ঞাসা করেই থাকে, প্রায় করে থাকে। তো পঞ্চায়েত রাজ সিস্টেম, 3 টায়ার সিস্টেম, খুব ভালো করে অন্তত ওর ব্রড বেসিসে স্ট্রাকচারের নামগুলো পড়ে যাবে। ঠিক আছে, সত্যি কথা বলতে গিয়ে আমি একাধিক স্টুডেন্ট দেখেছি যাদেরকে পানিপথের যুদ্ধ 3টে জিজ্ঞাসা করেছে, যে 3টে পানিপথের যুদ্ধ কোথায় কোথায় হয়েছে বলো, বা 3টে না হলে অন্তত সেকেন্ডটা কোথায় হয়েছে, থার্ডটা কোথায় হয়েছে। এরকম ইম্পর্টেন্ট এবং এরকম আনইম্পর্টেন্ট ট্রিভিয়াল কোশ্চেনও ইন্টারভিউতে জিজ্ঞাসা করে দেয়, বাট পানিপথ কিন্তু বারবার জিজ্ঞাসা করে। প্রেজেন্ট স্ট্যাটাস অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের এডুকেশান, ওয়েস্ট বেঙ্গলের হেলথ, ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল সিচুয়েশান, ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিটিভ এক্সামের যে ওয়েস্ট বেঙ্গলের যে হাল বা কম্পিটিটিভ এক্সাম নিয়ে ওয়েস্ট বেঙ্গলের যে করাপশান এবং তার সাথে করাপশান জিজ্ঞাসা করতেই পারে। বিশেষ করে সিভিল সার্ভেন্টদের জন্য তো জিজ্ঞাসা করতেই পারবে ওয়েস্ট বেঙ্গলের হাল হকিকত নিয়ে, যে তুমি কেমন ভাবছো। বাট দোজ কোশ্চেন আর ভেরি মাচ ট্যাক্টফুলি আস্কড, ডাইরেক্ট পলিটিক্যাল কোশ্চেন না। তোমাকে উত্তর দিতে হবে খুব বুদ্ধিমত্তার সঙ্গে, পলিটিক্যাল উত্তর না। পলিটিক্যাল বায়াসনেস চলবে না, পোলারাইজেশান চলবে না তোমার উত্তর মধ্যে। প্রপার অ্যানালাইসিস দিয়ে তুমি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস দিয়ে উত্তর দেবে, যে ঠিক দিক, ভুল দিক, ভালো দিক, মন্দ দিক, মনে থাকবে। অ্যান্ড লাস্ট থিং ইজ কোভিড অ্যান্ড পোস্ট কোভিড ইরা। পোস্ট কোভিডে আমাদের যে ইকোনমিক সার্জ হলো, আমরা অনেকটা
ভালো অবস্থায় চলে এসেছি। এবং কোভিডের সময় আমাদের দেশের ওপরে কী কী ইম্প্যাক্ট হয়েছিল, কি সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট হয়েছিল, ঠিক আছে। ইন্টারভিউ শুরু হয়েছে, কোভিডের সময় পরীক্ষা হয়নি, কোভিড কিন্তু একটা বড় টপিক ইন্টারভিউয়ের জন্যে। ওকে, চলো ভালোভাবে থাকো, অল দ্য বেস্ট। আমি আশা করব যে তোমরা এর থেকে ফল পাবে। ওকে, টাটা।